এইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা করি, দেখেন এই মিথটা আবার অনেকগুলো লেয়ারে আমি ছোটবেলা থেকে শুনছি, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ নজরুলের সম্পর্ক। আমি শুনছি যে কাজী নজরুল ইসলামকে যে বোবা হয়ে গেলেন এটার কারণ রবীন্দ্রনাথ তো হিন্দু আর নজরুল মুসলমান, বিষ খাওয়ায় দেওয়া হয়েছে। এবার আমরা আলোচনাতে ঢুকবোই, ব্যাপারটা আপনি যে ছোটবেলায় দেখেন, শুধু আপনি না আমরা সহ একটা মানে ধরেন 80-90-এর যে প্রজন্মটা, মানে তখন ফেসবুক নাই, গুগল নাই, কিছু নাই, জাস্ট মুখে মুখে প্রোপাগান্ডাগুলো কিভাবে ছড়ায়। আমরা ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি যে নজরুলের মেধায় রবীন্দ্রনাথ ঈর্ষান্বিত হয়ে তার নাতনিকে দিয়ে বিয়ে করাইছে, হ্যাঁ তার নাতনিকে দিয়ে স্লো পয়জনিং করাইছে। সেই স্লো পয়জনিং এর ফলাফল হচ্ছে নজরুল বাকরুদ্ধ হয়ে গেছে এবং তার নোবেল যে চুরি করছে, এটা রবীন্দ্রনাথের পাওয়ার কথা না, নজরুলের পাওয়ার কথা, কিন্তু ব্রিটিশদেরকে চাটাচাটি করে তারপরে রবীন্দ্রনাথ এটা নিচ্ছে। কালকের বক্তব্যতে একজন আমরা বারবারই বলে আসতেছিলাম যে এখানে একটু গণঅভ্যুত্থানটা আসুক না, তরুণ প্রজন্মের হাতে না। তরুণ প্রজন্ম বলতে তো এখন তথ্য প্রবাহের যুগ, তাদের তো আরো ভালো জানার কথা, তাদের প্রোপাগান্ডা পড়ার কথা না। কিন্তু দুঃখজনক কি জানেন, যেই মানুষটা জনগণের ভোট পায় নির্বাচিত হয়েছে, বলা হইতেছে সবচেয়ে ইয়াংগেস্ট এমপি, সে মাইক হাতে পেয়ে বলতেছে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পাইছিল তোষণ করে, রবীন্দ্রনাথের কারণে বাঙালির আরেক মেধা নজরুল কখনো দাম পায় না। আচ্ছা, এটা কি আসলে রবীন্দ্রনাথ নজরুলের কি এরকম বৈরী সম্পর্ক? নজরুল কি রকম করতো আসলে রবীন্দ্রনাথের বিষয়ে? জানি ভাই, আমার যতটুকু পড়াশোনা বা জানাশোনা, আমরা ওই জায়গায় সব ক্ষেত্রে দেখতে পাইতেছি, ধরেন আগে আমি নোবেলটা নিয়ে একটু আলাপ করে নিই না। নজরুল রবীন্দ্রনাথ যখন নোবেল পায় 1914, নজরুলের সাথে রবীন্দ্রনাথের বয়সের ডিফারেন্স 38। নজরুল তখন 15 বছর বয়স, 15 বছর বয়স, তার লেখালেখি শুরু হয় নাই, তার কিছু শুরু হয় নাই। আমাদেরকে বারবার এটা ডিফেন্ড করতে একটা জিনিস দিয়ে প্রতি বছর ফেসবুকে রবীন্দ্রনাথের জন্মদিন, নজরুলের জন্মদিন, রবীন্দ্রনাথের মৃত্যুদিন, নজরুলের মৃত্যুদিন, এই 4টা দিনে কেউ না কেউ এটার আবার তুলবে। এতবার করে ডিবাঙ্ক করা হয়েছে। 15 বছর বয়সী একটা ছেলে যে লেখালেখি শুরু করে নাই, যার শৈশব কৈশোর মোটামুটি রবীন্দ্রনাথের উপরেই ভর করে আচ্ছন্ন হয়ে যার কাটতেছে দিনগুলো, তখন যে ছেলে মনের আনন্দে রবি ঠাকুর আওড়াইতেছে, তার জিনিসপত্র চুরি করে, এটা সম্ভব? এটা কোন বাস্তবতায় সম্ভব? যে 1914 সালে রবীন্দ্রনাথের নোবেল, যে নজরুল, মানে আপনি এটা অ্যাবসার্ড বিষয়, মানে এইটারে ব্যাখ্যা করতে গেলে মাঝে মধ্যে মেজাজ খারাপ হয়ে যায় যে একটা 15 বছরের বয়সী ছেলে যে পরবর্তীতে রবীন্দ্রনাথের ফ্যান বয় হিসেবে পরিচিত, যাকে রবীন্দ্রনাথ ঠাকুর কবি বলে সম্বোধন করে, রবীন্দ্রনাথ ঠাকুরের রসই ঘরে একটা মুসলমান ছেলের অবাধ যাতায়াত, এই যে গুরু শিষ্য ব্যাপারটা, এই যে ভালোবাসার সম্পর্কের জায়গাটা, এই সম্পর্কটারে আমরা বাঙালিরা শুধুমাত্র হিন্দু মুসলিম আর কিছু না। আমি আপনার আজকে স্ট্রেট লিখে দেই যে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম যদি রবীন্দ্রনাথ ঠাকুর না হয়ে আবুল কালাম হইতো, নজরুলের নাম যদি নজরুল থাকতো, কিংবা নজরুলের নাম যদি শ্রী অবনীচন্দ্র হইতো আর রবীন্দ্রনাথের নাম যদি রবীন্দ্রনাথ হইতো, এইটা নিয়ে কোনো ধরনের বাস হইতো না। এরকম বাস্তবে দেখে আসতেছি। যেমন ধরেন আমি আপনার ছোট্ট একটা উদাহরণ দিই, যে একটা জিনিস করবেন যে 1922 তাদের সম্পর্কটা বোঝানোর জন্য বন্ধু মোতাহারকে নজরুল বলতেছেন ঠাকুর ওনাকে স্নেহ করে পাগল বলে সম্বোধন করে বলছেন, দেখ উন্মাদ, তোর জীবন শেলির মতো, কিটসের মতো, খুব বড় একটা ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হ। এই লাইনটা রবীন্দ্রনাথ লিখতেছে নজরুল রে। তাদের সম্পর্কটা এই লেভেলের। তারপর ধরেন 22 সালে ধরেন যখন ধূমকেতু পত্রিকা প্রকাশ হওয়া শুরু হয়, তখন আপনার রবীন্দ্রনাথ লিখতেছে নজরুল রে উলিয়ে করে যে কাজী নজরুল ইসলাম করলে নিয়ে আসো, আয় চলে আয় রে ধূমকেতু, আয় রে বাদ অগ্নিসেতু, দুর্দিনের এই দুর্গশিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। মানে আপনি যতবার, যেমন ধরেন ধূমকেতু পত্রিকার সংখ্যাগুলায় রবীন্দ্রনাথের বিষয়টারে নজরুল লোগো করে রাখতো একদম। উনি যে দুইটা লাইন লিখে দিয়েছিলেন, ধূমকেতু যতদিন প্রকাশিত হয়েছে ওই দুইটা লাইন থাকতো, লোগোর মতো করে থাকতো। চিন্তা করা যায় এই যে দুজনের সম্পর্ক। নজরুলের কাছে রবীন্দ্রনাথ পিতৃতুল্য, উনি তো গুরুদেব ছাড়া কিছু বলে না। যেমন ধরেন আমরা এরকম একটা গল্প শুনতে পাই, মানে এটা গল্প, আমি কিন্তু বলতেছি আবার এটা গল্প, এটা কতটুকু সত্যি আমি আপনি জানি না। এরকম আমরা ইতিহাসের পাতায় দেখতে পাই যে নজরুল একটা কবিতা লেখা, রবীন্দ্রনাথের বাসার সামনে যে গুরুজি গুরুজি বলে চিল্লায় বলতেছে, আমি আপনাকে
করবো, আমি আপনাকে হত্যা এই টাইপের প্রচলন গল্পের প্রচলন তো আছে। আবার ধরেন ওই যে নজরুল লিখতেছে রবীন্দ্রনাথের কবিতার উত্তরে যে আজই হইতে শতবর্ষ পরে কে পড়তেছো, এটা রবীন্দ্রনাথ লিখতেছে, নজরুল লিখতেছে আজই হইতে শতবর্ষ আগে কে লিখছো। মানে এই যে পরম্পরাটা, এবং ওনার মনে হয় বইয়ের নামেও মনে হয় এরকম। হ্যাঁ, আপনি দেখেন যে যখন নজরুল ইসলামকে নিয়ে গীতিনাট্য বসন্ত যখন উৎসর্গ করলো না, আমি আপনাকে সিম্পলি বলি যে বসন্তের আগে একটা মজার গল্পে আসি। সেটা হচ্ছে ধরেন এই নজরুলের আর যে ঘটনা ছিল না, যে নজরুলের কবিতা চুরি করে নোবেল। আচ্ছা, নজরুলের কবিতা চুরি করে নোবেল, আবারও বলি 15 বছর বয়স। নজরুল তখন রুটির দোকানে কাজ করে। রুটির দোকানে কাজ করা একটা ছেলে, আমাদের বিশিষ্ট বাঙালি বুদ্ধিজীবীরা ফেসবুক আবিষ্কারের পরে তারা 15 বছরে রুটির দোকানে কাজ করা ছেলেটার দিয়ে বলাইতেছে, মানে ছেলেটার ইয়েতে বলতেছে এই ছেলেটার মেধায় রবীন্দ্রনাথ ঠাকুর চুরি কইরা নোবেল পুরস্কার পাইছে। তার কিছু বছর পর ওই গোষ্ঠীর প্রতিনিধি একজন এমপি হইয়া বলতেছে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ তোষণ কইরা নোবেল পাইছে। তারা জালমানবাগ হত্যাকাণ্ড ভুলে গেল, নাইটহুড ভুলে গেল। আপনি দেখেন যে আমরা যদি বসন্ত গীতিনাট্যতে যাই, নজরুল ইসলামকে যখন রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত গীতিনাট্যটা উৎসর্গ করলো তখন কিন্তু খুব ঝামেলা হয়েছিল। ঝামেলাটা মানে হচ্ছে কি, রবীন্দ্রনাথ ঠাকুর একটা সভা, রবীন্দ্রনাথ ঠাকুর তো নিজে একটা সূর্যের মতো, রাইট, তার চারপাশে অন্যরা মাইনে নিতে পারতেছিল না যে নজরুলের মতো একটা ছেলে, যে মানে সকল কিছুতে, মানে ওরা ভাবতো যে ওরা সুপিরিয়র, নজরুল তো বয়সও অনেক কম, মাইনর। তো ওই জায়গা থেকে ওরা নিতে পারতেছিল না। ওই রবীন্দ্র যে সভার লোকজন আছে তাদের উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ঠাকুর বলতেছেন, নজরুলকে আমি বসন্ত গীতিনাট্য উৎসর্গ করেছি, উৎসর্গপত্রে তাকে কবি বলে অভিহিত করেছি। জানি তোমাদের মধ্যে কেউ কেউ এটা অনুমোদন করতে পারোনি। আমার বিশ্বাস তারা নজরুলের কবিতা না পড়ে এই মনোভাব পোষণ করছে, আর পড়ে থাকলেও তার মধ্যে রূপ ও রসের সন্ধান করেনি, অবজ্ঞা ভরে চোখ বুলিয়েছে মাত্র। তো ওইখানে একজন বলতেছিল যে নজরুলের কবিতা তো মার কাট, হ্যাঁ, নজরুলের কবিতায় প্রচুর পরিমাণে যুদ্ধাঙ্গদেহী, নজরুল খুব যুদ্ধাঙ্গদেহী, নজরুলের চিন্তা ভাবনা কম, বয়স কম। আচ্ছা, এইবার রবীন্দ্রনাথ কি বলতেছে, কাব্যে অসির ঝনঝনানি থাকতে পারে না, এও তোমাদের আবদার বটে। কিন্তু রবীন্দ্রনাথ বলতেছে, দেখেন ভাই, তখন কিন্তু নজরুল বয়স কম, আপনি বুঝতে 23-24, এই বয়সে একটা ছেলের জন্য কে ফাইট করতেছে? রবীন্দ্রনাথ ঠাকুর। কার সাথে ফাইট করতেছে? তার বন্ধু বান্ধব, তার বলে কি বলতেছে যে সমগ্র জাতির অন্তর যখন যে সুরে বাঁধা, অসির ঝনঝনায় যখন সেখানে ঝংকার তোলে, ঐকতান সৃষ্টি হয়, তখন তাকে কাব্যে প্রকাশ করবে বই কি। আমি যদি আজ তরুণ হতাম তাহলে আমার কলমে সুর বাজতো। আপনি বুঝতেছেন? নোবেল লরিয়েট রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, আমি নোবেলটা বাদই দিলাম। রবীন্দ্রনাথ ঠাকুর তখন বাংলা সাহিত্যের সবচেয়ে উঁচু জায়গায়। উনি কার হয়ে ফাইট করতেছে? কি বলতেছে উনি, যে আমি যদি নজরুলের বয়সী হইতাম আমার কলমেও নজরুলের ভাষা বের হইতো। মানে এই যে সম্পর্কটা, এই যে নজরুল রবীন্দ্রনাথের সম্পর্ক, এইটা কিন্তু আমি এইটারে কিভাবে ব্যাখ্যা করি ভাই জানেন, এইটা প্রকৃতিগত, নেচার চাইছে। কারণ আমরা তো সবসময় দেখছি না যে একই সময়ে বড় হওয়া দুইটা কবি বা একই সময়ে 3-4 জন বিখ্যাত কবি একজন নিতে পারে না, অনেক ঝামেলা হয়। কিন্তু এটা ন্যাচারালি প্রকৃতি এইটার তৈরি করে দিচ্ছে, না হলে নজরুল রবীন্দ্রনাথ একসাথে হওয়ার কথা না। এবং দেখেন, আমরা বাইরে থেকে তাদের সম্পর্কে যেইভাবে ডিফাইন করি, ষড়যন্ত্র তত্ত্ব, এই বিষ খাওয়ায় মাইরা ফেলানো, হ্যাঁ, এই যে বিষয়গুলা, আমরা কোনোদিন আসলে রবীন্দ্রনাথ নজরুল যে সম্পর্ক, এটা বুঝতেই চাইনি, চেষ্টাই করি না। আমরা কোনো চেষ্টা করি নাই। যেমন ধরেন, মানে মেসি রোনালদিনহো যে সম্পর্কটা, রোনালদিনহো মেসির জন্য যে জায়গাটায় কাজ করছে, রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলের জন্য তার চেয়ে বেশি ছিল। আমরা যদি সম্পর্কটার মানে অনেক দূর টানা যায়, হ্যাঁ, রবীন্দ্রনাথ নজরুলের সম্পর্কের মধ্যে একবার একটু বাধা আসছিল, সেটা তো আপনিও জানেন যে শনিবারের চিঠি নামক একটা পত্রিকায় বারবার এই রবীন্দ্রনাথ নজরুল নিয়ে মানে গসিপিং করা হয়তো প্রচন্ড পরিমাণে, এবং বিভিন্ন বিষয় পজিশনিং, আর কি পজিশনিং নিত। মোরাল পজিশনিং তো ব্যতিক্রম থাকে, আপনার সাথেও আমার আছে, এটা আরেক জিনিস। কিন্তু রবীন্দ্রনাথ মানে নজরুলের তো ধরেন একে তো হচ্ছে লিটারেচার, তারপরে ধরেন উনি যখন এই ইয়াতে ছিলেন, হাঙ্গার স্ট্রাইকে ছিলেন জেলখানায়। হাঙ্গার স্ট্রাইকের ঘটনা খুব মজার। হাঙ্গার স্ট্রাইকে যখন রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম যখন হাঙ্গার স্ট্রাইকে, ওই সময় কয়েকটা ঘটনা ঘটছে। এক শরৎচন্দ্র লীলারঞ্জন মুখোপাধ্যায়ের চিঠিতে বলতেছে যে
কবিকে দেখতে যাচ্ছি, যদি ব্রিটিশ সরকার অনুমতি দেয় তাহলে দেখা করব, এবং যদি কবিকে মানাইতে পারি। দেখেন শরৎচন্দ্র কিন্তু কবি কবি বলতেছে, নাম ধরে বলতেছে না, কবি। একমাত্র উনি কিন্তু ওনার ওই চিঠির লাস্টে লিখতেছে, একমাত্র রবিবাবু ছাড়া কেউ এই কবি কাব্য প্রতিভারে মূল্যায়ন করতে শিখলো না। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর কি করলো? রবীন্দ্রনাথ ঠাকুর বলল সাহিত্য তোমাকে দরকার। প্রথমে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কি, প্রথমে যখন রবীন্দ্রনাথ ঠাকুরের বলা হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর তখন বলতেছে যে ঝড়ের গতি আমি রুখতে পারবো না, ঝড়ের গতি রুখলে ঝড়ের যে মানে ইয়েটা থাকে এটা নষ্ট হয়ে যায়, ওকে ওর মধ্যে থাকতে দাও। কিন্তু যখন দেখলো যে নজরুল আসলেই হাঙ্গার স্ট্রাইকে প্রচন্ড ভাবে, তখন রবীন্দ্রনাথ ঠাকুর বলল যে লিটারেচার নিডস ইউ, তোমাকে তাড়াতাড়ি ভাঙতে হবে। এবং দেখেন এই যে সম্পর্কটা, এগুলো সব এই গল্পগুলো মানে এই যে ইতিহাসটা, এটা 1930-এর আগে। তাহলে 1930-এর আগে নজরুলের বয়স 30ই তো, 30। রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স কত? মানে এই যে বয়সের ডিফারেন্স, পিতা পুত্রের বয়সের ডিফারেন্স তো, পিতা পুত্রের তো এই যে সম্পর্কগুলা। তারপর ধরেন আমি আরেকটা মজার বিষয় লিখি, যে যেমন ধরেন যখন রবীন্দ্রনাথ ঠাকুর তার বই ধরেন এই যে জোড়াসাঁকোর রবীন্দ্র সভার বিবরণে কি পাওয়া যায়, যে আলিপুর জেলে পবিত্র গঙ্গোপাধ্যায়ের সাথে নজরুলের সাক্ষাৎ হয়েছে। জেলের ইন্টারভিউ নিয়ম মাফক গরাদের ব্যবধানে, এটা কিন্তু কে বলতেছে? এটা বলতেছে পবিত্র গঙ্গোপাধ্যায়। আমি প্যাকেট খুলে গুরুদেবের উৎসর্গপত্র দেখাতেই নজরুল লাফ দিয়ে পড়লো লোহার গারদগুলোর উপর। বন্দির প্রবল উত্তেজনা লক্ষ্য করে ইউরোপীয় ওয়ার্ডার কারণ জানতে চাইল। সাহেব আমার ইংরেজির ভুল ধরে বলল, ইউ মিন প্রেজেন্টেড। পবিত্র গঙ্গোপাধ্যায় ডেডিকেটেড বলছে। সাহেব তো বুঝতে পারতেছে না রবীন্দ্রনাথ ঠাকুর ডেডিকেটেড কেন করবে, হ্যাঁ প্রেজেন্ট করতে পারে সর্বোচ্চ। আমি জোর দিয়ে বললাম নো, ডেডিকেটেড। সাহেবের মুখে বিস্ময়, ইউ মিন দিস কনভিক্টেড ইজ সাচ এন ইম্পর্টেন্ট পারসন, মানে ইয়েস আওয়ার গ্রেটেস্ট পোয়েট নেক্সট টু টাগোর। বুঝতেছেন আপনি ব্যাপারটা? টাগোরের পরেই মানে ওই যে ছেলেটা যার তখনও যৌবন শুরু হয় নাই, তাকে নিয়ে বলা হইতেছে টাগোরের পরে পরবর্তী কবি উনি। আচ্ছা ভাই, আমি শেষে একটা জিনিস বুঝতে চাই, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পরে তো নজরুল মারাত্মক উত্তেজিত হয়ে গেছিলেন বা অনেক, এই সম্পর্কে কি কোনো তথ্য আছে কিনা? রবীন্দ্রনাথ ঠাকুর আর নজরুলের সম্পর্ক আপনি আরো ভালোভাবে বুঝবেন কিভাবে, সেটা হচ্ছে যে সালাম অস্ত রবি। রবীন্দ্রনাথ ঠাকুরের যখন মারা যায় তখন নজরুল ইসলাম একটা কবিতা লিখছিল, রবিহারা আর সালাম অস্ত রবি। তো এই কবিতার নিয়ে শিরোনাম নিয়ে আবার একটা গানও করছিল, যে ঘুমাইতে দাও শান্ত রবির, এই শিরোনামে। এখন ধরেন আমরা যদি ওই কয়েকটা লাইন পড়ি আমি, হ্যাঁ, ব্যাস বাল্মীকি কালিদাস খৈয়াম হাফিজ রুমি আরবের ইমরুল কায়েস যে ছিল একসাথে তুমি, সকল দেশের সকল কালের সকল কবিরে ভাঙি তাহাদের রূপে রসে রাঙাইয়া বুঝি কত যুগ জাগি। এটা কিন্তু সে লিখতেছে যে আপনার বাল্মীকি থেকে খৈয়াম, ব্যাসদেব থেকে ইমরুল কায়েস, এই যে সবাই রে ভাঙা রবীন্দ্রনাথ। মানে আপনি বুঝতেছেন যে একজন কবি, মানে সে রবীন্দ্রনাথের ব্যাখ্যা করতেছে যে সকল বিখ্যাত কবিরে ভাঙা, সকল ধর্মের। মানে রবীন্দ্রনাথ ঠাকুরের নজরুল কোন ধর্মের ইয়ে করতেছে না, ইভেন রবীন্দ্রনাথ ঠাকুরের নজরুল কখনো কোনো ধর্মে আবদ্ধ করেনি। এই যে তাদের অসাম্প্রদায়িক সম্পর্কটা, ভালোবাসার সম্পর্কের জায়গাটা, আমরা যতটুকু জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর মারা যাওয়ার পরে নজরুল ইসলাম তার লেখা কবিতারা যখন রেডিওতে পড়তে যায়, নজরুল ইসলাম অসুস্থ হয়ে গেছিলেন। এবং প্রকৃতির আমরা যদি একটু রহস্য করি না, তাইলে যে বিষয়টা আসে যে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর 1 বছর পর নজরুল ইসলাম বাকরুদ্ধ হয়ে যায়। এটা একই সময়, জাস্ট 1 বছর পরেই। মানে এইটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, এই যে সম্পর্কটা দীর্ঘদিন? অথচ দেখেন, মানে আপনি যে পরিমাণ তথ্যের কথা বললেন, এগুলো আরো ভিতরে আরো অনেক তথ্য আছে। তো এত তথ্য আছে যে জিনিসটা সম্পর্কে, এবং দুইজনের সম্পর্কে এরকম যে ফ্যান বয়ের মতো মনে হইতেছে, জাস্ট ফ্যান বয়। তো তাকে নিয়ে আমাদের দেশে এরকম ভাবে দুজনকে বৈরী করা জাস্ট শুধু ধর্মের জন্য, এটা না ভাই। এখানে একটা ব্যাপার আছে, সেটা কি, সেইটা বুঝতে হলে রাজনীতিতে ঢুকতে হবে। ধরেন পূর্ব পাকিস্তান যখন 47 দেশভাগ হইল, পূর্ব পাকিস্তানে আলটিমেটলি কোনো আইকন বা কাল্ট নাই। বারবার নজরুল ইসলামের নামের পিছনে, যে বললাম না একটু আগে যে নাম একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায়, নজরুল ইসলামের নামের পিছনে যদি ইসলামটা না থাকতো
ওনাকে নিয়ে রবীন্দ্রনাথের সম্পর্ক নিয়ে এত আলোচনা হইতো না ভাই। ওকে, ওকে। ধরেন নজরুলকে নিয়ে কথিত আছে যে নজরুলকে নিয়ে 1951 সালের দিকে পূর্ব পাকিস্তানের ইসলামিক আইকন খোঁজার ট্রাই করা হয়েছে, নজরুলকে পাওয়া গেছে। নজরুলকে পাওয়ার পরে যখন তারা নজরুলের এই অসাম্প্রদায়িক কবিতা এবং গানগুলো শুনলো, তারা তখন নজরুলকে বিপজ্জনক মানুষ বললো। কারা? পাকিস্তানি সম্প্রদায়, শাসক গোষ্ঠী। এই যে পাকিস্তানি শাসক গোষ্ঠী যে পরবর্তী প্রজন্মটা, আইকন নাই, তারা সবসময় মানে ওই যে ধরেন সাম্প্রদায়িক শক্তিটা, তাদের তো একটা কার্ড দরকার, একটা আইকন দরকার। তারা বারবার রবীন্দ্রনাথের এগেনস্টে দাঁড় করাইতেছে নজরুল, যে নজরুল রবীন্দ্রনাথের ছায়া, মানে দুইজন এত বড় গাছ বৃক্ষ, দুজনকে ছায়া দিছে সারা জীবন, কেউ কারো ছায়া লালিত পালিত হয়নি। নজরুল রবীন্দ্রনাথের কাছ থেকে অগাধ ভালোবাসা পাইছে, আদর পাইছে। রবীন্দ্রনাথ নজরুলের কাছে থেকে ইতিহাসের সবচেয়ে বেশি রেসপেক্ট পাইছে, সবকিছু পাইছে। এই যে রাজনীতিকরণের ফলে আজকে ধরেন নজরুলকে ধরেন আপনি এই যে ছেলেপেলেগুলা, যে সাম্প্রদায়িক ছেলেপেলেগুলা মাইক হাতে নিয়ে নজরুলের কবিতা আবৃত্তি করা শুরু করে। আমরা তো অতীতেও দেখছি যে নজরুলের কবিতার একটা অংশে শ্মশান, সেইটারে কাইটা গোরস্থান বানানোর মতো কাজও তো বাংলাদেশে হয়েছে। হ্যাঁ, এই যে রাজনীতিতে ধর্ম কার্ড বানানোর জন্য নজরুলকে সাম্প্রদায়িক কবি বানানো, এই যে প্রজেক্টগুলা মানে খুবই দুঃখজনক। এবং এরা বুঝতেই পারে নাই যে, আমরা তো আলাপে আসবো যে রবীন্দ্রনাথের যে, আমাদের আলাপের তো মূল জায়গাটা রয়ে গেছে যে রবীন্দ্রনাথের যে ইসলাম বিদ্বেষ নিয়ে যে একটা প্রচারণা, সেটা তো আপনি আলাপ করবেন। আমি তার আগে একটু এই যে জায়গাগুলো, যে নজরুল রবীন্দ্রনাথ অসাম্প্রদায়িক মানুষ, তারা দুই হাতে সবার জন্য লিখে গেছে, মানুষের জন্য লিখে গেছে। নজরুল এই বাংলাদেশে বিভিন্ন ভাষা থেকে শব্দ নিয়ে আসছে। পাকিস্তান গোষ্ঠী এই ট্র্যাপে পড়ছিল যে নজরুলের কবিতায় ফার্সি এবং উর্দু শব্দ আছে, তার মানে উনি ইসলামিক কবি। হ্যাঁ, মানে এই ট্র্যাপে পড়ে তারা যখন নজরুল একটু পড়লো, বিপজ্জনক লোক। এবং দেখেন এরপরে যেটা হয়েছে 51 সালের দিকে পূর্ব পাকিস্তানের থেকে একজন ম্যাজিস্ট্রেট, উনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি লিখছিলেন যে কাজী নজরুল ইসলাম অসুস্থ, ওনার জন্য একটু ফান্ড রেজ করা দরকার। প্রথমে সরকার থেকে বলা হয়েছিল যে হ্যাঁ, ফান্ড রেজ করা যায়। কিছুদিন পরে একজন উচ্চপদস্থ কর্মকর্তা স্ট্রেইট বলছে, ভারতীয় নাগরিকের জন্য পাকিস্তান কেন টাকা দিবে?